চারমূর্তি, নারায়ণ গঙ্গোপাধ্যায়। পর্ব ২, যোগ সর্পের হাড়ি। পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ। একে তো ক্যাবলার মেসোমশাইয়ের ওই উকট অট্টহাসি, তারপর আবার পাশের বাড়ির ছাতে দুটো আগুন মাখা চোখ। জয় মা কালী বলে সিঁড়ির দিকে ছুট লাগাবো ভাবছি, এমন সময় মিয়াও মিয়াও মিয়াও। সেই জ্বলন্ত চোখের মালিক এক লাফে ছাতের পাঁচিলে উঠে পড়ল, তারপর আর এক লাফে আর এক বাড়ির কার্নিশে। পৈশাচিক অট্টহাসিটা থামিয়ে মেসোমশাই বললেন, একটা হুলো বেড়াল দেখেই চোখ কপালে উঠল, তোমরা যাবে সেই ডাক বাংলোয়। ভেংচি কাটার মতো করে আবার খানিকটা খাকখেকে হাসি হাসলেন ভদ্রলোক। বীর কি আর গাছে ফলে? আমাদের ভেতর ক্যাবলাটা বোধহয় ভয় টয় বিশেষ পায়নি, এক নম্বরের বিচ্ছু ছেলে। তাই সঙ্গে সঙ্গেই বললে, না পটলের মতো পটলডাঙায় ফলে। টেনিদার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হাবুল হাঁসফাঁস করে বললে, কিংবা ঢ্যাঁড়সের মতন গাছের ওপর ফলে। এবার আমাকেও কিছু বলতে হলো, কিংবা চালের ওপর চালকুমড়োর মতো ফলে। টেনিদা দম নিচ্ছিল এতক্ষণ, এবার দাঁত খিচিয়ে উঠল, থামো থামো সব বাজে বকিসনি। সত্যি বলছি মেসোমশাই, আমরা একদম ভয় পাইনি। এই প্যালাটা বেজায় ভীতু কিনা, তাই ওকে একটু ঠাট্টা করছিলাম। বারে, মজা মন্দ নয় তো। শেষকালে আমার ঘাড়েই চালাবার চেষ্টা। আমার ভীষণ রাগ হলো। আমি ছাগলের মতো মুখ করে বললাম, না মেসোমশাই, আমি মোটে ভয় পাইনি। টেনিদার দাঁতকপাটি লেগে যাচ্ছিল কিনা, তাই চেঁচিয়ে ওকে সাহস দিচ্ছিলাম। সাহস দিচ্ছিল? ওরে আমার পাকা পালোয়ান রে! টেনিদা নাকটাক কুঁচকে মুখটাকে আমের মোরব্বার মতো করে বললে, দেখ প্যালা, বেশি জ্যাঠামি করবি তো এক চড়ে তোর কান দুটোকে কানপুরে পাঠিয়ে দেব। মেসোমশাই বললেন, আচ্ছা থাক থাক, তোমরা যে বীরপুরুষ এখন তা বেশ বুঝতে পারছি, কিন্তু আসল কথা হোক, তোমরা কি সত্যিই ঝন্টি পাহাড়ে যেতে চাও? ঝন্টি পাহাড়? সে আবার কোথায়? যা বাব্বা, সেখানে মরতে যাব কেন? টেনিদা চটাং করে বলে ফেলল। মেসোমশাই বললেন, কি আশ্চর্য, এক্ষুনি তো সেখানে যাওয়ার কথা হচ্ছিল। তাই নাকি? টেনিদা মাথা চুলকে বললে, বুঝতে পারিনি। তবে কিনা ঝন্টি পাহাড় নামটা, কি বলি তেমন ভালো নয়। হাবুল বললে, বড়ই বদখত। আমি বললাম, শুনলেই মনে হয় ব্রহ্মদৈত্য আছে। মেসোমশাই আবার খাক খাক করে হেসে বললেন, তার মানে তোমরা যাবে না? ভয় ধরছে বুঝি? টেনিদা এবার তোড়াক করে লাফিয়ে উঠল, তারপর সা করে একটা বুকডন দিয়ে বললে, ভয় দুনিয়ায় আছে বলে আমি জানি নে। নিজের বুকে একটা থাপ্পড় মেরে বললে, কেউ না যায় হাম যায়েঙ্গা। একাই যায়েঙ্গা। ক্যাবলা বললে, আর যখন ভূতে ধরেঙ্গা? তখন ভূতকে চাটনি বানিয়ে খায়েঙ্গা। টেনিদা বীররসে চাগিয়ে উঠল, সত্যি, কেউ যায়, আমি একাই যাব। হঠাৎ আমার ভারী উৎসাহ হলো, আমিও যাব। ক্যাবলা বললে, আমিও। হাবুল সেন ঢাকাই ভাষায় বললে, আমিও যামু। মেসোমশাই বললেন, তোমরা ভয় পাবে না? টেনিদা বুক চিতিয়ে বললেন, একদম না। আমিও ওই কথাটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ হতভাগা ক্যাবলা একটা ফোড়ন কেটে দিলে, তবে রাত্রির বেলা হুলো বেড়াল দেখলে কি হবে কিছুই বলা যায় না। মেসোমশাই আবার ছাতো ফাটানো অট্টহাসি হেসে উঠলেন। টেনিদা গর্জন করে বললে, দেখ ক্যাবলা, বেশি বকবক করবি তো এক ঘুষিতে তোর নাক আমি জুড়ে দিলাম, নাসিকে পাঠিয়ে দেব। যা বলেছিস, একখানা কথার মতো কথা। এই বলে টেনিদা এমনভাবে আমার পিঠ চাপড়ে দিলে যে আমি উহু উহু শব্দে চেঁচিয়ে উঠলাম। তার পরের খানিকটা ঘটনা সংক্ষেপে বলে যাব। কেমন করে আমরা চার মূর্তি বাড়ি থেকে পারমিশন আদায় করলাম, সে সব কথা বলতে গেলে মহাভারত হয়ে যাবে। সেসব এলাহি কাণ্ড এখন থাক। মোট কথা, এর 3 দিন পরে কাঁধে 4টে সুটকেস আর বগলে 4টে শতরঞ্চি জড়ানো বিছানা নিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম। ট্রেন প্রায় ফাঁকাই ছিল। এই গরমে নেহাত মাথা খারাপ না হলে আর কে রাঁচি যায়? ফাঁকা একটা ইন্টার ক্লাস দেখে আমরা উঠে পড়লাম, তারপর 4টে বিছানা পেতে নিলাম। ভাবলাম, বেশ আরামে লম্বা হয়ে শুয়ে পড়ি। হঠাৎ টেনিদা ডাকলো, এই প্যালা। আবার কি হলো? ভারী খিদে পেয়েছে মাইরি, পেটের ভেতর যেন একপাল ছুঁচো বক্সিং করছে। বললাম, সে কি? এই তো বাড়ি থেকে বেরুবার মুখে প্রায় 30খানা লুচি আর সের টাক মাংস সাবার করে এলে। গেল কোথায় সেগুলো? হাবুল বললে, তোমার প্যাটে ভস্মকীট ঢুইক্কা বসছে।
টেনিদা বললে, যা বলেছিস। ভস্মকীটই বটে, যা ঢোকে সঙ্গে সঙ্গে স্রেফ ভস্ম হয়ে যায়। বলেই দরাজভাবে হাসল, বামুনের ছেলে, বুঝলি সাক্ষাৎ অগস্ত্য মুনির বংশধর। বাতাপি ও ইলফিশল যা ঢুকবে দেন অ্যান্ড দেয়ার হজম হয়ে যাবে। হু হু, এরই নাম ব্রহ্মতেজ। ক্যাবলা বলে বসল, ঘোড়ার ডিমের বামুন তুমি, পইতে আছে তোমার? পইতে? টেনিদা একটা ঢোক গিলল। ব্যাপারটা কি জানিস? গরমের সময় পিঠ চুলকোতে গিয়ে কেমন পটাং করে ছিঁড়ে যায়। তা আদত বামুনের আর পইতের দরকার কি? ব্রহ্মতেজ থাকলেই হলো। কিন্তু সত্যি, কি করা যায় বলতো? পেটের ভেতর ছুঁচোগুলো যে রেগুলার হাডুডু খেলছে। ক্যাবলা বললে, তা আর কি করবে? তুমি রেফারিগিরি করো। কি বললি ক্যাবলা? কি আর বলবো, কিছুই বলিনি বলেই ক্যাবলা বিছানায় লম্বা হয়ে পড়ল। হাবুল সেনের মধ্যে বলে বসল, প্যাটে কিল মাইরা বইসা থাকো। কার পেটে কিল মারবো? তোর। বলে ঘুষি বাগিয়ে টেনিদা উঠে পড়ে। আর কি? হাবুল চটপট বলে বসল, আমার না প্যালার। বা রে, এ তো বেশ মজা দেখছি। মিছিমিছি আমি কেন পেটে কিল খেতে যাই? তোক করে একটা বাঙ্কের ওপর উঠে বসে। আমি বললাম, আমি কেন কিল খাবো? কি দরকার আমার? টেনিদা বললে, খেতেই হবে তোকে। হয় আমায় যা হোক কিছু খাওয়া, নইলে শুধু কিল কেন, রাম কিল আছে তোর বড়াতে। ওই তো কত ফিরিউলা যাচ্ছে, ডাক না একটাকে। পুরি কচৌরি, কমলা লেবু, চকোলেট, ডালমুট। আমি তো দেখছি একটা জুতো ব্রাশ যাচ্ছে, ওকেই ডাকবো। আমি নিরীহ গলায় জানতে চাইলাম। তবে রে বলে টেনিদা প্রায় তেড়ে আসছিল আর আমি জানালা দিয়ে লাফিয়ে পড়ব কি না ভাবছিলুম, এমন সময় ধনাটন করে ঘন্টা বাজল। ইঞ্জিনে ভো করে আওয়াজ হলো আর গাড়ি নড়ে উঠল। সঙ্গে সঙ্গে দরজা খুলে আর একজন ঢুকে পড়ল কামরায়, তার হাতে এক প্রকাণ্ড সন্দেহজনক চেহারার হাড়ি। আর তক্ষুনি পেছনে থেকে কে যেন কি একটা ছুড়ে দিলে গাড়ির ভেতর। সেটা পড়বি তো পড়, একেবারে টেনিদার ঘাড়ের ওপর। টেনিদা হাইমাই করে উঠল। তারপরে চোখ পাকিয়ে এটা কি হলো মশাই বলতে গিয়েই স্পিটি নট। সঙ্গে সঙ্গে আমরাও। গাড়িতে যিনি ঢুকেছেন তার চেহারাখানা দেখবার মতো। একটি দশাশি চেহারার সাধু, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দাড়ি গোফে, মুখ একেবারে ছয়লাভ, গলায় এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে লাল টকটকে সিঁদুরের তিলক আঁকা, পায়ে সুর তোলা নাগরা। হাতের সন্দেহজনক হাড়িটা নামিয়ে রেখে সাধু বাবা বললেন, ঘাবড়ে যেও না বৎস, ওটা আমার বিছানা। তাড়াহুড়োতে আমার শিষ্য জানালা গলিয়ে ছুড়ে দিয়েছে। তোমার বিশেষ লাগেনি তো? না, তেমন আর কি লেগেছে বাবা, তবে 7 দিনে ঘাড়ের ব্যথা ছাড়লে হয়। টেনিদা ঘাড় ডলতেনি, কিন্তু ভারী খুশি হয়ে গেলাম সাধু বাবার ওপরে। যেমন আমার পেটে কিল মারতে এসেছিল বাবাজে এবার। সাধু বাবা হেসে বললেন, একটা বিছানার ঘাই কাবু হয়ে পড়লে বৎস। আর আমার কাঁধে একবার একটা আস্ত কাবুলিওয়ালা 1 মণ হিনের বস্তা নিয়ে বাঁক থেকে পড়ে গিয়েছিল। তবু আমি অক্কা পাইনি, 7 দিন হাসপাতালে থেকেই সামলে নিয়েছিলুম। বুঝেছ বৎস, এরই নাম যোগবল। তবে তো আপনি মহাপুরুষ স্যার, দিন দিন পায়ের ধুলো দিন। বলেই টেনিদা ঝা করে সাধু বাবাকে একটা প্রণাম ঠুকে বসল। সাধু বললেন, ভারী খুশি হলুম, তোমার সুমতি হোক। তা তোমরা কারা? এমন দল বেঁধে চলেছি বা কোথায়? প্রভু, আমরা রামগড়ে যাচ্ছি বেড়াতে। আমার নাম টেনিথুরি, ভজহরি মুখুজে। এ হচ্ছে প্যালারাম বার, যে খালি জ্বরে ভোগে আর পেটে মস্ত একটা পিলে আছে। এ হলো হাবুল সেন, যদিও ঢাকাই বাঙাল, কিন্তু আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাবে অনেক টাকা চাঁদা দেয়। আর ও হলো ক্যাবলা মিত্তির, ক্লাসে টকাটক ফার্স্ট হয় আর ওদের বাড়িতে আমাদের বিস্তর পোলাও মাংস খাওয়ায়। পোলাও মাংস? আহা, তা বেশ। দাড়ির ভেতরে সাধু বাবা যেন নোলার জল সামলালেন মনে হলো। তা বেশ, তা বেশ। বাবা, আপনি কোন মহাপুরুষ? হাবুল সেন হাত জোর করে জানতে চাইল। আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ। ঘুটঘুটানন্দ? ওরে বাবা! ক্যাবলার স্বগতোক্তি শোনা গেল। এতেই ঘাবড়ালে বসো কেবল। আমার গুরুর নাম কি ছিল জানো? ডমরু ঢক্কা পট্টনানন্দ। তার গুরুর নাম ছিল উচ্চ মার্তণ্ড কুকুটডিম্বভর্জন। তার গুরুর নাম ছিল। আর বলবেন না প্রভু, ঘুটঘুটান এতেই দম আটকে আসছে। এরপর হার্টফেল করব। বাঙ্কের ওপর থেকে এবার কথাটা বলতেই হলো আমাকে। শুনে ঘুটঘুটানন্দ করুণার হাসি হাসলেন। আহানা বালক, তা তোমাদের আর দোষ কি? আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুর নাম শুনে আমারই 2 দিন ধরে সমানে হিক্কা উঠেছিল।
সে যাক, তোমরা চারজন আছো দেখছি, যাবেও রামগড়ে। আমি নামব মুড়িতে, সেখান থেকে রাঁচি। তা বৎসগণ, আমার যোগনিদ্রা একটু প্রবল চট করে ভাঙতে চায় না। মুড়িতে গাড়ি ভোরবেলায় পৌঁছয় যদি উঠিয়ে দাও বড় ভালো হয়। সেজন্যে ভাববেন না প্রভু, ঘাটশিলাতেই উঠিয়ে দেব আপনাকে, ক্যাবলা আশ্বাস দিলে। না না বৎস, অত তাড়াতাড়ি জাগাবার দরকার নেই। ঘাটশিলায় মাঝরাত। তাহলে টাটানগরে? সেটা শেষ রাত বৎস, অজ ব্যস্ত হয় না। মুড়িতে উঠিয়ে দিলেই চলবে। টেনিদা বললে, আচ্ছা তাই দেব। এবার আপনি যোগনিদ্রায় শুয়ে পড়তে পারেন। তা পারি। ঘুটঘুটানন্দ এবার চারিদিকে তাকালেন, কিন্তু শোয়েব কোথায়? চারজনে তো চারটে নিচের বেঞ্চি দখল করে বসেছ। আমি সন্ন্যাসী মানুষ, বাঙ্কে উঠলে যোগনিদ্রার ব্যাঘাত হবে। টেনিদা বললে, আপনি উঠবেন কেন প্রভু, পেলা বাঙ্কে শোবে। ও ব্যাংকে শুতে ভীষণ ভালোবাসে। দেখো তো কি অন্যায়! বাঙ্কে ওঠা আমি একদম পছন্দ করি না। খালি মনে হয় কখন ছিটকে পড়ে যাব, আর টেনিদা কিনা আমাকেই। আমি বললাম, কখনো না, বাঙ্কে শুতে আমি মোটেই ভালোবাসি না। টেনিদা চোখ পাকাল। দেখ পেলা, সাধু সন্ন্যাসী নিয়ে ফাজলামো করিসনি, নরকে যাবি। প্রভু, আপনি পেলার বিছানা ফেলে দিয়ে বিখানেই লম্বা হন পেলা, যেখানে তোয়েক শশাবে। আহা, বেঁচে থাকো বৎস বলে ঘুটঘুটানন্দ আমার বিছানা উপরে তুলে দিয়ে নিজের বিছানাটা পাতলেন। আমি জুলজুল করে চেয়ে রইলাম। তারপর শোয়ার আগে সেই সন্দেহজনক হাড়িটি নিজের বেঞ্চির তলায় টেনে নিলেন। টেনিদা অনেকক্ষণ লক্ষ্য করছিল, জিজ্ঞেস করল, হাড়িতে কি আছে প্রভু? শুনেই ঘুটঘুটানন্দ চমকে উঠলেন। হাড়িতে? হাড়িতে বড় ভয়ঙ্কর জিনিস আছে বৎস, যোগসর্প। যোগসর্প? হাবুল বললে, সেইটা আবার কি প্রভু? ঘুটঘুটানন্দ চোখ কপালে তুলে বললেন, সে বড় সাংঘাতিক ব্যাপার। ভীষণ সমস্ত বিষধর সাপ তপস্যা বলে আমি তাদের বন্দি করে রেখেছি। তারা দুধপ্লা খায় আর হরিনাম করে। সাপে হরিনাম করে? আমি জিজ্ঞাসা না করে থাকতে পারলুম না। তপস্যায় সব হয় বৎস। ঘুটঘটানন্দ হাসলেন। তা বলে তোমরা ওর ধারে কাছে যেও। যোগবল না থাকলে বো করে ছোবল মেরে দেবে, সাবধান। আজ্ঞে, আমরা খুব সাবধানে থাকবো, টেনিদা গোবেচারির মতো বললে। ঘুটাঘুটানন্দ আর একবার সন্নিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। বললেন, হ্যাঁ, খুব সাবধান। ওই হাড়ির দিকে ভুলেও তাকিও না। তাহলে আমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ি? পড়ন। তারপর 5 মিনিট কাটল না। ঘরাত করে ঘুটঘুটানন্দের নাক ডাকতে লাগলো। বাঙ্কের উপরে দুলুনি খেতে খেতে আমি কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ কার যেন খোঁচা খেয়ে ঘুম ভেঙে গেল। দেখি, টেনিদা আমার পাজরায় সুরসুরি দিচ্ছে। নেমে আয় না গাধাটা, সাধু বাবা জেগে উঠলে তখন লবডঙ্কা পাবি। চেয়ে দেখি, টেনিদার বিছানার ওপর যোগসর্পের হাড়ি, আর তার ঢাকনা খুলে ক্যাবলা আর হাবুল সেন পটাপট রসগোল্লা আর লেডিকেনি সাবরে দিচ্ছে। টেনিদা আবার ফিসফিসিয়ে বললে, হা করে দেখছিস কি? নেমে আয় শিগগির। যোগসপের হাড়ি শেষ করে আবার তো মুখ বেঁধে রাখতে হবে। আর বলবার দরকার ছিল না। এক লাফে নেমে পড়লুম এবং এক থাবায় 2টো লেডিকেনি তুলে ফেললুম। টেনিদা এগিয়ে এসে বললে, দাঁড়া দাঁড়া, সবগুলো মেরে দিসনি। 2টো একটা আমার জন্যেও রাখিস। ট্রেন টাটানগর ছেড়ে আবার অন্ধকারে ঝাঁপ দিয়ে পড়ল। স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানে ডেকে চলল, ভরাত ফো ফর ফো ফুরুত ফুর। চারজনে মিলে যেভাবে আমরা স্বামী ঘুটঘুটানন্দের হাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছিলুম, তাতে সেটা চিচিং ফাঁক হতে 5 মিনিট সময় লাগলো না। অর্ধেকের ওপর টেনিদা সাবরে দিলে বাকিটা আমি আর হাবুল সেন ম্যানেজ করে নিলুম। বয়েসে ছোট ক্যাবলাই বিশেষ জুত করতে পারল না। গোটা 2 লেডিকেনি খেয়ে শেষে হাত চাটতে লাগলো। টেনিদা তবু হাড়িটাকে ছাড়ে না। শেষকালে মুখের ওপর তুলে করে রসটা পর্যন্ত নিকেশ করে দিলে। তারপর নাকটাক কুচকে বললে, দুত্তর, গোটা কয়েক ডেও পিঁপড়েও খেয়ে ফেললুম রে। জ্যান্ত ছিল 2-3টে। পেটের ভেতরে গিয়ে কামড়াবে না তো? হাবুল বললে, কামড়াইতেও পারে। কামড়াত গিয়ে বয়ে গেল। একবার ভীমরুল শুদ্ধ একটা জামরুল খেয়ে ফেলেছিলুম, তা সেই যখন কিছু করতে পারলে না, তখন কটা পিঁপড়েতে আর কি করবে? ইচ্ছে করলে গোটা কয়েক বাঘ শুদ্ধ সুন্দরবন পর্যন্ত তুমি খেয়ে ফেলতে পারো, তোমাকে ঠেকাচ্ছে কে? হাত চাটা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ক্যাবলা। এর মধ্যে স্বামী ঘুটঘটানন্দের নাক সমানেই ডেকে চলছিল,
যোগসিদ্ধ নাক কিনা সে নাকের ডাকবার কায়দাই আলাদা। ঘ ঘ ঘুরত। টেনিদা বললে, যতই ঘুরুত ঘুরুত করো না কেন তোমার হাড়ি ফুরত। চালাকি পেয়েছে, কাঁধের ওপর দেড়মনি বিছানা ফেলে দেওয়া, ঘাড়টা টনটন করছে এখনো। প্রতিশোধ ভালোই নেওয়া হয়েছে কি বলিস প্যালা? আমি বললুম, প্রতিশোধ বলে প্রতিশোধ, একেবারে নির্মম প্রতিশোধ। যোগসর্পের শূন্য হাড়িটার মুখ টেনিদা বেশ করে বাঁধল, তারপর বিছানায় লম্বা হয়ে পড়ে বললে, এবার একটু ঘুমোনো যাক। পেটের জ্বলুনিটা এতক্ষণে একটু কমেছে। আমার আর হাবুলেরও তাতে সন্দেহ ছিল না, কেবল ক্যাবলাই গজগজ করতে লাগলো, তোমরাই সব খেয়ে নিলে, আমি কিছু পেলুম না। টেনিদা বললে, যা যা, মেলা বকিসনি, ছেলে মানুষ, বেশি খেয়ে শেষে কি অসুখে পড়বি? নে, চুপচাপ ঘুমো। ক্যাবলা ঘুমোলো কি না কে জানে, কিন্তু টেনিদার ঘুমোতে 2 মিনিটও লাগলো না। স্বামীজির নাক বললে, ঘুরুত। টেনিদার নাক সঙ্গে সঙ্গে জবাব দিলে, ফুরত। এই উত্তর প্রত্যুত্তর কতক্ষণ চলল জানি না। মুখের ওপর থেকে দেওয়ালি পোকা তাড়াতে আমিও ঘুমিয়ে পড়লুম।